হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং আশা করি অনেকেই ফর্ম ফিল আপ করছেন এবং যারা করেননি অবশ্যই করে নেন। কারণ বিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি আশা করি ভালোই থাকে, প্রতিবারই প্রায় 5 থেকে 6 হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি থাকে। প্রতিবারই প্রায় 5 হাজার ভ্যাকেন্সি থাকে, তো আপনারা অনেকেই জানেন যে কত ভ্যাকেন্সি থাকে না থাকে, সেই বিষয়ে অত ডিটেলস আমি যাচ্ছি না। বিএসসি ক্লার্কশিপ 2023-এর যে ম্যাথ প্র্যাকটিস সেট কেমন আসা উচিত বা সেই বিষয়ে আমরা এই প্রথম ক্লাস নিয়ে আসছি এবং ভবিষ্যতে আমরা পিএসসির ম্যাথের ক্লাস এবং জিকে জিআই অবশ্যই ক্লাস দিতে থাকবো। তো পিএসসি ক্লার্কশিপের জন্য অবশ্যই ভালোভাবে খাটুন, খাটলে আর কোনো বিকল্প নেই এবং সেক্ষেত্রে অবশ্যই নিয়োগ হবে, আশা করা যায়। এরকমভাবে চলতে থাকে না, অবশ্যই হবে। এখনো ফর্ম 2024-এর আগে আমাদের ফর্ম ফিল আপ করাচ্ছে, মানে আশা করা যায় 2026-এর যে লোককে আমাদের বিধানসভা আছে তার আগে আশা করছি ক্লিয়ার করে দেবে, যথেষ্ট সময় আছে। সেক্ষেত্রে ভ্যাকেন্সি অনুযায়ী যেভাবে আছে সেইভাবে খাটার চেষ্টা করেন, অবশ্যই হবে। কারণ যথেষ্ট টাইম আছে, শেষে খাটে মানে খাটায় যদি বিকল্প থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আর কিছু করা যাবে না। সেই জন্যই বলবো আরো খাটুন এবং খাটার কোনো বিকল্প নেই, খাটতে হবেই। প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কোনটি যা 8, 15, 24 দ্বারা বিভাজ্য? এই টাইপের প্রশ্ন হলে কিন্তু ইজি থাকে। কেমন করে করবেন? যে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা বলছে, ক্ষুদ্রতম বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা মানে কি? বর্গ সংখ্যা মানে একটা সংখ্যার মধ্যে দুটো করে ইয়ে থাকবে সংখ্যা, যেমন যদি বলি 4, এটা বর্গ সংখ্যা, হ্যাঁ, কারণ এর মধ্যে দুটো সংখ্যা পাবো। ঠিক তেমনি 8, 15 আর 24 আছে না, এটা যখন আমি ভাঙবো, ক্ষুদ্রতম বর্গ সংখ্যা কোনটি যা 8, 15, 24 দ্বারা বিভাজ্য? তো আমার 8, 15, 24 এর মধ্যে সবকিছু আছে কিনা দেখি। 2 দিয়ে কাটলে কত? 4 দুগুণে 8 পাবো, 15 পাবো, 15 দুগুণে 24 পাবো। 2 দিয়ে আবার পাবো 2 দুগুণে 4, 15 থাকবে, 6 দুগুণে 12 থাকবে। 2 দিয়ে আবার দেবো 3, 2 একে 2, 15 থাকবে, 3 দুগুণে 6 থাকবে। তাহলে আবার 3 দিয়ে দেবো একবার, 3 1 থাকবে, 3 5 15, 3 একে 3। তাহলে আমার বর্গ সংখ্যার জন্য কি প্রয়োজন? সবকিছু দুটো করে কিন্তু প্রয়োজন, না? বর্গ সংখ্যার জন্য আমার সবকিছু প্রয়োজন দুটো করে। তাহলে এখানে কটা 2 আছে? একটা, দুটো, তিনটে। তো কটা 2 পেলাম? একটা, দুটো, তিনটে। তিনটে 2 পেয়েছি। আর কি পেয়েছি? একটা 3 পেয়েছি আর একটা 5 পেয়েছি। তাহলে আমার কি কি প্রয়োজন দেখুন। আমার দুটো 2 আছে, এটা বর্গ, কিন্তু এখানে আর একটা কি লাগবে? 2 লাগবে, আর একটা 3 লাগবে, আর একটা 5 লাগবে। ক্লিয়ার হয়েছে? তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আমার এক্সট্রা এই কটা আবার লাগবে। 3 ইন্টু 2 ইন্টু 5, তা টোটাল কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 16 ইন্টু 9, তাহলে আমার এখানে পেলাম 16 পেলাম প্রথমটাই। পরটা 3 থেকে কত পেতে হবে আমায়? 9 পেতে হবে, তবে পূর্ণবর্গ হবে। আর 5 5 কত পেতে হবে? 25। 5 5 25। ঠিক আছে, 5 5 25। তাহলে এখানে কি হলো দেখুন, 9 ইন্টু 16 ইন্টু 25, 9 16 কত হয়? 144। তাহলে 144 ইন্টু 25 কত হয়? 4 25 100, হাতে রইল 10। আবার 4 25 100, 100 আর 10 যোগ করলে কত হয়? 110, হাতে রইল আবার 11। এইভাবে রাখতে হয়। 25 থেকে 25 আর 11 কত হয়? 36। 25 থেকে 25 আর 11 36। তাহলে কত হবে উত্তর? 3600। এটা কিন্তু অন্যরকম ভাবে বললে শুধু আমি লসাগু করতাম, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বেরিয়ে যেত। এখানে ক্ষুদ্রতম কি বলেছে? ক্ষুদ্রতম বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা বলেছে বলেই আমাকে এক্সট্রা আবার সংখ্যা নিয়ে এসে সেগুলোকে বর্গের যে প্রসেস সেটা অনুযায়ী প্রত্যেকটা সমান সমান করতে হলো। কারণ এখানে একটা 2 কম পড়ছিল, এখানে একটা 3 কম পড়ছিল, এখানে একটা 5 কম পড়ছিল, এই জন্য আবার এগুলো নিয়ে আসতে হলো। যদি শুধু ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কিন্তু এতে লসাগুটা যা ছিল সেটা করে দিলেই হতো। যেহেতু বড় সংখ্যা বলেছে তাই আমাকে আনতে হলো। তাই বোঝা গেছে এটা কোন অ্যান্সার হবে? 3600 অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্নে আসি। এটা তেমন ভালো প্রশ্ন। আমি যতগুলি আপেল খাই তার চেয়ে 40% বেশি আপেল বিক্রি করি। যদি আমি 105টি আপেল বেশি বিক্রি করি তবে কটি আপেল খাই? ভালো প্রশ্ন। এই টাইপের পিএসসির জন্য কিন্তু গুড। যদি আমি যতগুলি আপেল খাই তার চেয়ে 40% বেশি আপেল বিক্রি করি, কি বলছি? আমি যতগুলো খাই তার থেকেও কি করি? 40% আপেল বেশি বিক্রি করি। তা আমি ধরে নিলাম আমি 100টি আপেল খাই। হ্যাঁ, আমি যতগুলো আপেল খাই তার চেয়ে এখন 40% বেশি আপেল বিক্রি করি, তাহলে এখন আরো 40% বেশি আপেল বিক্রি করছি। তাহলে 100টা খেলে 40% যদি বেশি বিক্রি করি, কটা বিক্রি করবো? আরো 40% মানে 140টা। মানে 100টা আবার 40% বেশি হবে, তাহলে 140টা আমি কি করবো? এটা কি করবো? বিক্রি করবো, সেল প্রাইস। যদি আমি 105টি আপেল বেশি বিক্রি করি, এখন বলে দিচ্ছেন দেখেন, তাহলে আপনি যে 40% বেশি আপেল বিক্রি করছিলেন সেটা সংখ্যায় এখন কত বলছে? আমি যদি 105টি আপেল বেশি বিক্রি করি, তাহলে এটা আমি যেটা পার্সেন্টেজে করছিলেন 140% হচ্ছিল, সেটা এখন আমার সংখ্যায় কতগুলো হচ্ছে? কারণ এটাও তো বিক্রি করছি বেশি, 105টা, আর এটাও আমি বেশি পেয়েছিলাম কিসে? পার্সেন্টেজে। তাহলে 140% মানেই কোনটা হবে? 105, কারণ দুটি তো সমান। এবার কটি আপেল খাই? কটা আপেল খাচ্ছিলাম? 100টি। তাহলে 100টি আপেল আমাকে বার করতে হবে। ক্লিয়ার? 100টি আপেল আমাকে করতে হবে, বার করতে হবে। কোনটা জানতে চাইছে? তাহলে 140 সমান যদি 105 হয়, 100 সমান কত? তাহলে 140 সমান যদি 105 হয়, 1 সমান সমান কত হবে? 1 সমান সমান হবে 105 বাই 140। তাহলে 100 সমান সমান কত হবে? এই শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 5, 7 দিয়ে কাটো, 7 একে 7 আর 5 7 35। 5 পনেরো কত হলো? 75। 5 পনেরো
75, তাহলে আমি কটা আপেল খাই? অবভিয়াসলি 5টা আপেল খাই, পেরে গেল। তাহলে এরকম টাইপেরই ইজি এবং ভালো কনসেপ্ট অনুযায়ী করতে পারো। তো এই টাইপের অঙ্কগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবো, অবশ্যই শেয়ার করো, শেয়ার না করলে কিন্তু বোঝা যাচ্ছে না। একটা 1 নম্বর অঙ্ক, এই টাইপের ম্যাথগুলো তোমরা করতে গিয়ে অসুবিধায় পড়ো এবং সেক্ষেত্রে তোমরা খুব তাড়াতাড়ি এবং দ্রুত কিভাবে করতে পারবে দেখো, আমি খুব সিধা এবং ইজি ভাবে কনসেপ্ট আকারে বোঝাচ্ছি। কি বলছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, কি বলছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে, 6 মাস অন্তর সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদ 8,000 টাকা, 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমার আসল বলেছে 8,000 টাকা, 1.5 বছরে করতে হবে 10% হারে, যদি 6 মাস অন্তর সুদ হয়। আমি এর দুটো কনসেপ্ট বলছি। 1 নম্বর কি, আমরা কি কি জানি সুদের ক্ষেত্রে, আমরা কি কি জানি, কেমন টাইপের আমরা করি, আমরা আমরা কি করি, সূত্র মেনে অঙ্ক করি আমার জটিল সুদের ক্ষেত্রে। দেখেতে জটিল সুদের ক্ষেত্রে ওইভাবে অঙ্ক করতে গেলে অনেক সময় ক্যালকুলেশনের সমস্যা হয়, ক্ষেত্রে আমি অন্যভাবেও করতে পারি। ক বছর বলেছিলাম, আমি 1.5 বছর বা করতে বলেছে, 6 মাস অন্তর হারে, 6 মাস অন্তর হারে, তাই না? তাহলে আমি এটা তো বলতে পারি আমার টাকা কত, 8,000 টাকা, 8,000 টাকা আছে, 8,000 টাকা ক মাস হবে, কত পার্সেন্ট হারে বলেছে, 10% হারে, না? 8,000 টাকা 10% হারে বলেছে, ক মাস অন্তর, 6 মাস অন্তর। তো 6 মাস মানে কত, 6 মাস মানে কত, 6 মাস মানে কত, হাফ বছর না, হাফ বছর নয়, 6 মাস মানেই তো হাফ বছর। আমি কত দিয়ে গুণ করবো, হাফ বছর। এটা কোন মাসের বেরোচ্ছি, প্রথম 6 মাসের বার করছি। কি বলতে গেলাম, যে 8,000 টাকা করে 10% হারে প্রত্যেক 6 মাস অন্তর বলেছে, 6 মাস অন্তর বার করতে। তাহলে প্রথম 6 মাসের বার করছি, প্রথম 6 মাস মানে কি, 6 মাস মানেই সেটা হাফ বছর হবে এবং 10% হারে হবে, আর ক টাকা, 8,000 টাকা হবে। আমার এটা 6 মাস হলো, আবার একবার কি করবো, আবার একটা 6 মাসের বার করতে হবে। 6 মাস আর 6 মাস কত বছর হলো, 1 বছর হলো, আবার একটা 6 মাস বার করতে হবে। তাহলে 6 মাস 6 মাস 6 মাস, 1 বছর আর 6 মাস কত হলো, 1.5 বছর হলো না, হলো না? 1.5 বছর হলো, কি হলো, অবশ্যই স্যার হলো। তাহলে প্রথম 6 মাসে দেখো 8,000 টাকা 10% যদি আমার 6 মাস বা হাফ ইয়ার হয়, সেটা কত টাকা সুদ হয়, ক টাকা সুদ হয় দেখো। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে 800, যে কাটবে কত হবে, 400। 400 টাকাটা কি, 400 টাকাটা কি, 400 টাকা কি আসল, 400 টাকাটা আমার কি সুদ। তাহলে 8,000 টাকা 10% মানে হাফ ইয়ার বা 6 মাসের কত টাকা সুদ পেলাম, 400 টাকা সুদ পেলাম। ক্লিয়ার হয়েছে? আমার ছিল ক টাকা, 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আর এই 400 টাকা সুদ পেলাম, এখন ক টাকা হয়ে গেল, টোটাল আমার হয়ে গেল 8,400 টাকা, কারণ সুদটা আমি পেয়েছি, আগে আমার আসল ছিল 8,000 টাকা। তাহলে এটা প্রথম 6 মাসে আমি সুদ আসল মিলে ক টাকা পেলাম, 8,400 টাকা। ক্লিয়ার? প্রথম 6 মাস হয়ে গেল, এবার পরের 6 মাসে আসি। 6 মাসে এখন টাকা কত, নিশ্চয়ই 8,000 টাকা নেই, 8,400 টাকা হয়ে গেছে। তাহলে আবার সেই 8,400 টাকা সুদ ক পার্সেন্ট করেই খাবে, সুদ সেই 10% করে খাবে। ক বছর, আবার সেই 6 মাস মানে হাফ ইয়ার, অত 6 মাস মানে হাফ ইয়ার খাবে। আবার শূন্য, এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, 2 দিয়ে কাটলো কত হবে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4 কত হবে, 420, 420। ক্লিয়ার? এটা কি 420 টাকা কি পেলাম, অবভিয়াসলি সুদ পেলাম 8,400 টাকার। আমার আগে ছিল ক টাকা, 8,400 টাকা, এখন ক টাকা সুদ পেলাম, 420 টাকা। তাহলে ক টাকা সুদ হলো টোটাল আমার, 8,820 টাকা, তাই না? 8,820 টাকা আমি কি পেলাম, সুদ আসল মিলে। তো আমার 1 বছর কিন্তু করা হয়ে গেছে, প্রথম 6 মাস, পরের 6 মাস, এখন ক মাস পড়ে আছে আমার, আর 6 মাস পড়ে আছে। তাহলে এখন আমার টাকা কত, সব মিলিয়ে সুদ আসল মিলে 8,820। এখন দেখো পুরো বাচ্চাদের নিয়মে ধীরে ধীরে আমি করাচ্ছি, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এটাও ক পার্সেন্ট হবে, 10%। এটাও ক বছর, লাস্ট ইয়ার চলছে, 6 মাস 6 মাস হয়ে গেল, লাস্ট 6 মাস বছর হয়ে যাবে তাহলেই। এটাও কি শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটলে কত হবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, কত পেলাম, 441। তাহলে আমার ছিল ক টাকা, টোটাল ছিল 8,820 টাকা, আর সুদ পেলাম ক টাকা, 441 টাকা। যোগ করে দাও, 441 টাকা নিয়ে বদলে কত হবে, 1 হবে, 4 আর 2 6 হবে, 8 আর 4 12, 2 হাতে 1, 8 আগে 9। তাহলে টোটাল 1.5 বছর পরে আমি সুদ আসল মিলিয়ে ক টাকা পেলাম, 9,261 টাকা। এবার আমার যদি বলে, যদি সুদ কত, কি জানতে চাইছে, চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে আমি লাস্টেরটা কি পেয়েছি, এটা কি টোটাল 3 বছরের সুদ আসল, তাই না? আর আমার আসল কত ছিল, আসল ছিল 8,000 টাকা। আমার আসল ছিল 8,000 টাকা, টোটাল হলো 9,261 টাকা, আর আসল হলো ক টাকা, 8,000 টাকা। বাদ দিয়ে দাও, ক টাকা পেলাম, 1,261 টাকা আমার সুদ। 1.5 বছরে ক টাকা সুদ পেয়েছি, 1,261 টাকা, 1,261 টাকা। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, আশা করি বোঝা গেছে 1,261 টাকা কিভাবে এলো। তুমি এটাকে কিন্তু অন্য প্রসেসে করতে পারো, এটা আমি একদম বেসিক প্রসেস বললাম, যেটা তোমাদের একদম মাথায় ঢুকে যাবে। এটা তুমি আর কিভাবে করতে পারো, যেহেতু 6 ইয়ার বলেছে, অর্থাৎ 6 মাস অন্তর বলেছে, সরি 6 মাস অন্তর, 6 মাস অন্তর মানে কি,
হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে তখন কি করতে হয়, হাফ ইয়ারলি মানে যখনই হাফ বলছে তখন তুমি 10%টাকে হাফ করতে পারো, অত কত পার্সেন্ট হয়ে যাবে, 10%টা হাফ করলে 5% হয়ে যাবে। এবং যেটা বছরটা 1.5 গুণ বলে সেটাকে আবার তোমায় হাফ গুণ করে সেটা কত করতে হয়, হাফ গুণ করতে হয়, সেটা কত হয়, 3 বছর হয়ে যায়। তাহলে তুমি যেটা a সমান সমান p ইন্টু 1+r/100 যে তোমার সূত্র আছে জটিল সূত্রের অঙ্কে, পি এ সমান সমান কি অ্যামাউন্ট, জটিল সুদ মানে যেটা টোটাল সুদ আসল মিলিয়ে পি সমান কি এ সমান কি হয়, পি ইন্টু 1+r/100 এই যে প্রসেস সূত্রের, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যখন হাফ ইয়ারলি বলবে সেটা 1.5 বছর, যদি হাফ ইয়ারলি বলে তাহলে হাফ দিয়ে গুণ হয় এবং 10% হাফ দিয়ে ভাগ হয় যদি হাফ ইয়ারলি বলে। 3 মাস বললে কোয়ার্টারলি, তখন 1/4 হয়, 4 দিয়ে এটাকে ভাগ করতে, 4 দিয়ে এটাকে গুণ করতে হয়। ক্লিয়ার হয়েছে? এইভাবে করতে পারো, অথবা তুমি এই প্রসেসে করতে পারো, খুব বেশি দেয় না, খুব জোর 1.5 বছর দেয়, কখনো কখনো খুব এরকমই দেয়, 1.5 থেকে 2.5 বছর দেয়, তো 2.5 বছর করলেও 1 বছর 1 বছর আর 6 মাস তুমি আরামসে করতে পারো, এমন কোনোটা ব্যাপার নয়। আশা করি এটা তোমার ভালো লেগেছে এবং শিখেছো। যদি ভালো লেগেছে চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। প্রশ্নে আসি, 8 টাকা লিটার দরে 10 লিটার সিরাপ কত লিটার জল মিশ্রিত করলে 6 টাকা লিটার দরে বিক্রি করা? দেখে মনে হচ্ছে খুব সোজা, যদি কনসেপ্ট যদি ভুল করো অ্যান্সার কিন্তু করতে পারবে না। বলছে 8 টাকা লিটার দরে 10 লিটার সিরাপ, প্রথমেই বলেছি কি 8 টাকা লিটার দরে 10 লিটার সিরাপ, 8 টাকা লিটার, প্রতি লিটারের দাম কত করে, 8 টাকা করে, লিটার সিরাপ, তাহলে কত টাকা হবে, অবভিয়াসলি বলবে 8 ইন্টু 10, আমি বলবো অবশ্যই ঠিক আছে। কত লিটার জল মিশ্রিত করলে, 8 টাকা লিটার, এটা নিশ্চয়ই লিটারের টাকার দাম, 10 লিটার সিরাপ, জল নিশ্চয়ই আমি টাকায় মেশাবো না, লিটার আমার 10 লিটার সিরাপে মেশাবো, তাহলে আমার 10 লিটার সিরাপ আছে, কত লিটার জল মিশ্রিত করলে আমি জানি না, কত লিটার জল মিশাবো, ধরলাম এক্স জল মিশাবো, করলে সেটা ক টাকায়, 6 লিটার লিটার দরে বিক্রি করা, তাহলে এইটা যখন জল মিশালাম সেটা ক টাকা লিটার দরে বিক্রি করবো, 6 টাকা লিটার দরে বিক্রি করবো। তাহলে এই ছিল আমার টোটাল কনসেপ্ট। আশা করি এটা খুব সহজে বোঝা গেছে, কিন্তু এটা তোমরা অন্যভাবে যদি ভালো করে পড়ে অন্যরকম করতে হতে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতো, তাই অঙ্ক আগে ভালো করে পড়ে ধীরে ধীরে করো। যে 8 টাকা লিটার দরে 10 লিটার সিরাপ বলেছে, 8 ইন্টু 10, আমার এখন নতুন কত লিটার জল মিশ্রিত করবো, তাহলে নিশ্চয়ই আমি জল মিশ্রিত টাকাই করবো না, সিরাপই করবো, 10 লিটার সিরাপে, তাহলে আমি 1 লিটার জল মিশ্রণ করলাম এবং সেটা কত দরে বিক্রি করবো বলছে, 6 টাকা লিটার দরে। ক্লিয়ার হয়েছে? যদি টাকা টাকা এখন সমান হয়ে গেল, এটা কত হলো 80, 700 কত হবে 60 প্লাস 6x, 80 মাইনাস 60 সমান সমান 6x, কত হবে 20 সমান সমান 6x, 20/6 ইজ ইকুয়াল টু x, 3 6 18 হবে, তাহলে 3 পয়েন্ট কত হবে, 3.5, 3.5, 3.5 হচ্ছে না, ভুল হচ্ছে মনে হচ্ছে, 3 পয়েন্ট থেকেই ভুল মেরে দিয়েছি মনে হচ্ছে, এটা 2 দিয়ে কাটলে 10 হবে, 2 দিয়ে কাটলে 3 হবে, 10/3 মানে হচ্ছে 3.33 হবে। তাহলে সবসময় এরকম থাকলেই কিন্তু অ্যান্সার হয় না, আমার এটা দেখতে কিন্তু ভুল হলো, অনেক সময় আমরা অপশন থেকে তাড়াতাড়ি করতে গিয়ে ভুল করে ফেলি। এক্ষেত্রে 10/3 কিন্তু অ্যান্সার হবে, 3.5 হবে না, 3.33 অ্যান্সার, অর্থাৎ 10.3 কিন্তু অ্যান্সার হবে। অ্যান্সার কোনটা হবে, 10.3টা। ক্লিয়ার? অ্যান্সার হবে 10.3টা। নেক্সট প্রশ্নে আসি, কপি কলের উপর দড়ি দিয়ে টানার সময় কপি কলটি মিনিটে 100 বার পুনরাবর্তন করে এবং দড়ির গতি মিনিটে 2500 সেমি হলে কপি কলটির ব্যাস কত? 1 নম্বর অঙ্ক। পিএসসির জন্য এই টাইপের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তোমাদের পিএসসির ক্ষেত্রে ম্যানসুরেশন বা পরিমিতি আসবে, একটা এক্সাম যেহেতু হয়, পরিমিতি হোক, অ্যালজেব্রা হোক, ত্রিকোণমিতির অঙ্ক হোক, সেগুলোও আসবে, আস্তে আনার চেষ্টা করব। কপি কলের উপর দড়ি দিয়ে টানার সময় কপি কলটি মিনিটে 100 বার পুনরাবর্তন করে, কি বলছে এখান থেকে পড়ো, যে মিনিটে কতবার 100 বার পুনরাবর্তন করে, তাহলে একটা কপি কল কেমন দেখতে, এরকম দেখতে হয়, এখান থেকে আমার কপি কলটা তো পুরো আমার একটা বৃত্ত সমানই হয়, যার মধ্যে আমার দড়ি থাকে সেটাই আমার এগোই, মিনিটে 100 বার পুনরাবর্তন করে এবং দড়ির গতি মিনিটে 2500 সেমি হলে, তাহলেও কি বলছে দড়ির গতিটাও কি মিনিটে 250 সেমি হলে কপি কলটির ব্যাস। খুব খুব ভালো অঙ্ক, কপি কলটির ব্যাস জানতে চেয়েছে। তুমি এখানে কিন্তু মনে করতে পারো যে কপি কলটি মিনিটে 100 বার পূর্ণ খাচ্ছে, 100 বার পূর্ণ মানে টোটাল আমার পরিসীমা হবে 2πr সমান সমান 100 বার ধরি, তুমি 2πr সমান 100 ধরতে পারবে না, কেন, 100 বার বলেছে, 2πr ইন্টু 100 করলে তোমার কি হবে, 2πr ইন্টু 100 করলে টোটাল তোমার দড়ির দৈর্ঘ্য পাবে, কিন্তু মিনিটে 250 সেমি হলে বলেছে দড়ির গতি মিনিটে 250 সেমি, তুমি এটা তো জানো না, দড়ির গতি মিনিটে 250 সেমি, 1 মিনিট 250 সেমি, তাহলে এখান থেকে তুমি কিভাবে বার করবে ব্যাস, তো এইভাবে করা যাবে না, কিভাবে বার করতে হবে, এই নিয়ে বললাম মিনিটে 100 বার পুনরাবর্তন করছে এবং মিনিটে কত সেমি যাচ্ছে 250 সেমি, তাহলে এটা মিনিটে কতবার পুনরাবর্তন করে 100 বার, 100 বার পুনরাবর্তন করলে মিনিটে কত মিনিট যায় 2500 সেমি, এইটা হলো কনসেপ্ট। বোঝা গেছে কি বলতে চাইলাম, যেহেতু মিনিটে কতবার পুনরাবর্তন করে, মিনিটে 100 বার আবর্তন করে, তাই মিনিটে কত সেমি যাবে
তাহলে 100 বার পুনরাবর্তন করলে কত সেমি যায়? 2500 সেমি। এটুকু বোঝা জানা যায়নি যে মিনিটে 100 বার ঘুরলে কত সেমি যায়? 2500 সেমি। তাহলে এক মিনিটে যদি একবার ঘুরে কত সেমি যাবে? অবভিয়াসলি বলবে 25 সেমি, তাই না? শূন্য শূন্য কেটে যাবে। তাহলে মিনিটে যদি একবার ঘুরে কত সেমি যাবে? মিনিটে 100 বার ঘুরলে জানাইছো তুমি, মিনিটে একবার ঘুরলে কত যাবে? 25 সেমি। তাহলে একবার যখন ঘুরলো সে আছে 25 সেমি। তাহলে একবার ঘুরলো মানে তো একটা গোটা বৃত্ত, একবার ঘুরলো মানে তো গোটা একটা বৃত্ত, গোটা একটা বৃত্ত মানে একবার ঘুরলো মানে পরিসীমা কত হবে? 2 পাই আর, এটা সমানই কত সেমি হবে? অবভিয়াসলি 25 সেমি হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। মানে একবার যখন ঘুরলো সেই একবার ঘোরা মানেই একটা গোটা বৃত্ত, গোটা বৃত্তর আমার কি হয়? পরিসীমা কত হয়? টোটালটা 2 পাই আর হয়, এটাই কত সেমি? 25 সেমি। আমায় কি বার করতে বলেছিল? ব্যাস। ব্যাস মানে কি? গোটা বৃত্ত, বৃত্তের এখান থেকে এটুকু কি বলে? আর, মানে কি? ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তর এই দিক থেকে যতটা এইদিকে, এই দিক থেকে তো এটাও একই হয়, এটাও তো একই, এর তো কোনো বৃত্ত তো চারিদিকই সমান, এটুকু যদি আর হয় এটাও কি হবে? আরই হবে। আর প্লাস আর মানে কি হবে? 2r হবে। টোটালটাকে কি বলে? টোটালটাকে ব্যাস বলে। ব্যাসের অর্ধ কি হয়? ব্যাসার্ধ এইটুকু। টোটালটা আমার ব্যাস, ব্যাসটাকে কি বলে? 2r বলে। সেই 2r বা ব্যাসটাই তোমার বার করতে বলেছে। তাহলে মানে এখানে কি বার করতে হবে? 2r বা ব্যাস বার করতে হবে, কারণ অঙ্কে বলেছে ব্যাস কত। ক্লিয়ার? শুধু পাই মানে কত হয়? পাই মানে কত হয়? পাই মানে হয় 22/7। 22/7টা এদিকে ছিল, যখনই এদিকে যাবে তখন কি হবে? নিশ্চয়ই উল্টে গিয়ে 7/22 হয়ে যাবে। 22/7টা এদিকে ছিল, তখন সঙ্গে গেলে কি হবে? 7/22 হয়ে যাবে। পাইটা ওদিকে গেলে 7/22 হয়ে যাবে। এবার জাস্ট কাটাকুটি করো, কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে আমার 2r বার করতে হবে, কারণ ব্যাস বার করতে বলেছে। তাহলে যেহেতু যাচ্ছে না কাটাকুটি, কত করতে হবে? গুণ করো। 5 7 35 5, হাতে থাকে 3, 7 দুনে 14, 3 17, নিচে রইল কত? 22। তাহলে 175/22 কত দিয়ে যাচ্ছে? 7 দিয়ে যাবে। 7 দুগুণে 14, 4 থেকে 1, 7 দুগুণে 14 একে 15, 8 দুগুণে 16, 4 থেকে 8 দুগুণে 16, 17, 100 যেত না। 4 কত? 5, 1 দাও, 5 কত? 7, 2 দাও। দশমিক দিলাম 0, দশমিক দিলাম 0, 22 দেওয়া যাবে? আহ, দশমিক দিলাম 5 দিয়ে যাবে, 5 কত? 0, 7 দিয়ে 8 দিয়ে দেখো, 9 দিয়ে দেখতে পারো। আবার 22 10কে 220 যাবে না, তাহলে 9 দিয়ে যাবে। 9 দুগুণে 18, 8 হাতে থেকে 1, 9 দুগুণে 18, একে 19, 18 18 8 10 2 দাও, 12 আসছে, তাই তো? তাহলে 7.9 এলো। অপশনে কিছু আছে? 7.96, 7.96। তাহলে কপি করাটার ব্যাস কত পেলাম? 2r, 7.96। যদি বলতে ব্যাসার্ধ কত, তাহলে কিন্তু আবার এই r সমান বার করতে হতো। সেক্ষেত্রে কিন্তু আমি আবার এই r সমান 7.96 কে 2 দিয়ে ভাগ করতাম, যেহেতু ব্যাস বলেছে তাই আমার 2rই মিটে গেল। তো 1 নম্বর অঙ্ক ছিল। এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই পিএসসি তে পাবে। অঙ্কগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে এবং কোয়ালিটি ফুল থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই শেয়ার করো। এখানে এই টাইপেরই ম্যাথ পাবে, কোয়ালিটিপূর্ণই ম্যাথ পাবে। আশা করি অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে কোয়ালিটিপূর্ণ ভালো ম্যাথই আছে এবং আরো এরকম দেওয়ার চেষ্টা করবো। নেক্সট প্রশ্নে আসি, এটাও ভালো প্রশ্ন। একটি আশ্রমে 200 জন লোকের জন্য 54 দিনের খাবার মজুদ ছিল। 15 দিন পর আরো কিছু লোক এলো, রেশন যা, সরি এটা যা হতো, যা রেশন মজুদ ছিল তা এখন 20 দিন পর্যন্ত চলবে। মোট কতজন লোক এলো? ভালো প্রশ্ন। কি বলছে? একটি আশ্রমে 200 জন লোকের জন্য 54 দিনের খাবার মজুদ ছিল। 15 দিন পর আরো কিছু লোক এলো। তাহলে 54 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 15 দিন পর আরো লোক এলো। তাহলে এই 15 দিন কতজন লোক খেয়েছে? এমডিএইচ অনুযায়ী এম আর ডি, 200 ইন্টু 15, তো 200 জন লোক 15 দিন খেয়েছে, তাই না? তা আরো কিছু লোক এলো, যা রেশন মজুদ ছিল তা এখন 20 দিন পর্যন্ত চলবে। তাহলে আগে ছিল 200 জন, 200 জনই ছিল। এখন বলছে কি আরো কিছু লোক এলো। এখন যদি লোক আসে, নিশ্চয়ই কতজন লোক এলো জানি না, তাহলে আরো আমি ধরে নিলাম একজন লোক এলো, আগে 200 জন ছিল, আরো একজন লোক এলো। তাহলে আরো যখন কিছু লোক এলো, যে রসুন মজুদ ছিল তা এখন আর কদিন চলবে? সেটা এখন আর কতদিন চলবে? এখন আর লোক আসার পর 20 দিন পর্যন্ত চলবে। মোট কতজন লোক এলো? আমার লোকটা কি ধরেছিলাম? এক্স, আমার এক্সটাই বার করতে হবে। 54 জনের এখন কোনো গুরুত্ব নেই, কেন? 54 দিনের খাবার ছিল, কিন্তু কি বলতে চাইছে? 200 লোকের জন্য 54 দিনের খাবার মজুদ ছিল, 15 দিন পর আরো কিছু লোক এলো। তা নিশ্চয়ই এই 15 দিন 200 লোক খেয়েছে, তবেই এটা এসেছে। এটা কিভাবে করবো? 20 দিয়ে কাটো, 20 10 কে কত হয়? 200। এটা কি থাকবে? 10 ইন্টু 15 রইলো এদিকে, গুণ। কিছু পড়ে আছে? কিছুই পড়ে নেই। 200 প্লাস এক্স পড়ে আছে। 15 10 কত হয়? 150 হয়। 150 সমান সমান 200 প্লাস এক্স। আমার এক্সটা দিকে চলে এসো, মাইনাস এক্স। এটা কি হবে? 200 মাইনাস 150, তাহলে এক্স সমান কি আসবে আমার? মাইনাস এক্স সমান 50। এক্ষেত্রে লোকজন তার মাইনাস আসবে না, এক্স সমান কি মান আসবে? এখানে এক্স সমান 50 হতে পারে। এক্স সমান 50, এখানে মনে হচ্ছে কোথাও কোথাও মনে হচ্ছে এখানে টি এ মিস্টেক আছে, অপশন মনে হচ্ছে কোথাও মিস্টেক আছে, কারণ এক্স সমান 50ই অ্যান্সার আসছে এক্ষেত্রে।
এক্সটেনশনের ক্ষেত্রে 85 অ্যান্সার আসছে। এটা টেকনিক্যাল টিমকে বলবো, কোথাও মনে প্রবলেম হয়েছে। এটা অবশ্যই এক্সটেনশন 85 অ্যান্সার আসছে, কারণ এটা 54 দিনে খাওয়ার মজুদ ছিল, 15 দিন পর আরো কিছু লোক এলো, অবশ্যই 15-20 লোক খেয়েছে, ওইভাবেই হয়েছে, অন্যরকম হবে না। তো কিছু একটা প্রবলেম থাকে বা কিছু মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলতে পারো। নেক্সট প্রশ্নে আসি। এটা কিন্তু খুব ভালো ম্যাথ, খুব ভালো ম্যাথ। -1 থেকে -1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এটা আমি উত্তর দেবো না, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, কমেন্ট সেকশনে আমায় জানাও, আমি দেখবো এটা কতজন সঠিক অ্যান্সার করো, আমি এটা কারেক্ট অ্যান্সার জানতে চাই। কমেন্ট বক্সে এটার উত্তর কি হবে, -1 থেকে -1 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, আমি দেখি কতজন এটা আমার কমেন্ট বক্সে উত্তর জানাতে পারো। নেক্সট প্রশ্নে আসি। একটি আয়তক্ষেত্রের লম্বাই চওড়ায় দ্বিগুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50 মিটার হলে পরিসীমা কত? একটি আয়তক্ষেত্রের লম্বায় চওড়ার দ্বিগুণ, তাই একটি আয়তক্ষেত্র আছে, পরিমিতির অঙ্ক দিয়েছে, এটি আয়তক্ষেত্র লম্বায় চওড়ায় দ্বিগুণ, এই আয়তক্ষেত্র কি হচ্ছে লম্বা চওড়ার দ্বিগুণ হবে, তাহলে যদি আমার চওড়া x হয়, লম্বা কত হবে, দ্বিগুণ মানে 2x, লম্বায় চওড়ার দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50 মিটার হলে পরিসীমা কতটা, সোজা অঙ্ক ছিল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 50 মিটার, তাহলে আমি কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 2x ইন্টু x সমান কত হবে, 50 হবে, কারণ ক্ষেত্রফল 50। তাহলে আমার কি হবে, 2x স্কোয়ার সমান 50, x স্কোয়ার সমান কি হবে 50/2, 50/2, তো শুধু x স্কোয়ার সমান এখন কি হলো 25, x সমান কত হবে √25 মানে 5, মানে 5। পরিসীমা কত জানতে চাইছি, তাই তো, x এর মান 5 পেলাম, তাহলে আমার পরিসীমা আমার এই চওড়া কত হলো, x এর মান 5 মানে চওড়া হলো 5, আর 2x মানে আমার লম্বা কত হলো 10, তাই না। আমার কি জানতে চাই, পরিসীমা কত, পরিসীমা মানে কি, সবকটার যোগফল, দিকটা 10 মানে এদিকটাও কত হবে, এদিকটাও 10, এদিকটা 5 মানে এদিকটাও কত হবে 5 হবে, তো 10 আর 10 20, 20 আর 5 25, 25 আর 5 কত হবে 30 হবে, কত হবে 30 হবে, কত হবে অ্যান্সার 30 হবে, 30 হবে, তাই না। কারণ 2 ইন্টু আমরা কি জানি a প্লাস b ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 10 এর মধ্যে 15, 15 কত হবে 30। আশা করি ক্লিয়ার হয়েছে, সহজ অঙ্ক ছিল। নেক্সট প্রশ্ন আসি। 540 টাকা একটি বস্তু বিক্রি করলে 20% লাভ হয়, কি বলেছে ভালো করে পড়ো। 540 টাকা একটি বস্তু বিক্রি করলে, তা বিক্রি করতে বলেছে, অর্থাৎ এটা আমার কি মূল্য, 540 টাকা কি মূল্য, 540 টাকা হচ্ছে আমার এসপি বা বিক্রয় মূল্য। ক্লিয়ার হয়েছে। 20% লাভ হয়, 30% লাভ কাম্য হয়, তবে বিক্রয় মূল্য কত, কি বলতে চাইছে, যদি 540 টাকা আমি বিক্রি করি তাহলে আমার কত টাকা লাভ হচ্ছে, 20% লাভ হচ্ছে, আমি যদি 30% লাভ করতে চাই তাহলে আমার বিক্রয় মূল্য কত করতে হবে। এই যে বলছি না 30% লাভ কাম্য হয়, এই যে লাভটা 30% তুমি লাভ রাখতে চাইছো, এই লাভটা তুমি কার উপর রাখবে, যখনই কোনো লাভ বা লস রাখো কার উপর রাখো, অবশ্যই ক্রয় মূল্যের উপর রাখো। আমি যদি জানতেই না পারি যে আমি কত টাকায় কিনেছি, তাহলে আমি তার লাভ কি করে বুঝবো কত টাকা রাখবো, তাই না। কিন্তু আমি এটুকু বুঝেছি যে 540 টাকায় আমি কি করছি, বিক্রি করছি, সেই ক্ষেত্রে ক টাকা লাভ হয়, 20% লাভ হয়, তাই না। 20% লাভ হয় 540 টাকায় বিক্রি করলে, 20% লাভ মানে কি, 100 টাকায় যদি আমি কিনি কত টাকায় বেচবো, 120 টাকায় বিক্রি করবো, তাতে ক্লিয়ার। 100 টাকায় আমি কিনে থাকি, তাহলে এটাও তো বিক্রি, এটাও কি, এটাও তো বিক্রি, দুটোই তো বিক্রি, তাহলে 120 মানে কত বলতে পারি, 540 বলতে পারি। কত টাকায় কিনছি আমি ধরেছি 100 টাকা ধরেছি, তাহলে 100 মানে কত বার করবো, কারণ 120 টাকায় তুমি ধরেছি বিক্রি, আমার 540 টাকা বিক্রি আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। আর আমার সিপি মানে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য 100 মানে কত টাকা বার করি, ক্রয় মূল্য কত হবে, তাহলে আমার এটা কত আসছে, 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটো, 3 4 12, 3 কাটো কত হবে, 3 8 55, তবে এইখানে তাড়াতাড়ি কিভাবে করবে, এটাই ব্যাপার, যা তাড়াতাড়ি কি করে করবো, তবে এটা 100 আছে, তাই কগুণ এটা 25 গুণ, যদি 25 গুণ হয় তাই এদিকটা কগুণ হবে, অবভিয়াসলি 25 গুণ হবে, কারণ ম্যাথ তো এটাই না, ঠিকই তোমার ব্যালেন্স নির্ণয় করতে হয়। তাহলে যদি 25 গুণ হয় কত হবে, ডাইরেক্ট গুণ করা শেখো, 18 দিয়ে 5 18 90, হাতে থেকে 9, 18 দুগুণে 36 আর 9 36 আর 9 45। তো আমি কি দেখলাম, 450 টাকায় আমি কি করেছি, কিনেছি, কারণ 100 টাকা আমি কি ধরেছিলাম, ক্রয় মূল্য ধরেছিলাম, সেই কত টাকা বেরোলো 450 টাকা। 450 টাকার বস্তুটা কত টাকায় বেচছিলাম, 540 টাকায় বেচছিলাম, তখন কত পার্সেন্ট লাভ হচ্ছিল, 20%। কিন্তু আমি এখন কি বলছে 30% লাভ রাখতে হবে, তাহলে ক টাকায় বেচবো, আমি এখন জানি ক্রয় মূল্য ক টাকা, 450 টাকা, 30% লাভ রাখছি মানে 130/100, 130/100, ক্লিয়ার, কি করে হলাম হলো, মানে 100 টাকায় কিনলে 130 টাকায় বেচবো, ইনি 130/100, এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য কাটলো, রয়েছে 5 তেরং 65 5 হাত থেকে 6, 7 তেরং 52 6 58, ক টাকা হলো
585 টাকা আমায় বেচতে হবে। তাহলে ক পার্সেন্ট লাভ হবে? 585 টাকা বেচলে আমার 30% লাভ হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এই টাইপের লাভ লসের অঙ্কগুলো কিন্তু তুমি পাবে, খুব শক্ত নয়, ধীরে ধীরে করো, বুঝে যাবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো, অনেক খেটেখুটি তোমাদের জন্যই করা, এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, এবং কি প্রয়োজন আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। পরেরটা ভালো প্রশ্ন, পরেরটা কিন্তু খুব ভালো প্রশ্ন। পরের অঙ্কটা দেখো, এটাও কিন্তু ভালো অঙ্ক, একটি মুদ্রা সংক্রান্ত অঙ্ক দিয়েছে। একটি মানুষের কাছে 100টি মুদ্রা আছে, 1 টাকার ও 10 পয়সার। সে অর্থাৎ কি বলছে, একটি মানুষের কাছে 100টি মুদ্রা আছে, কিসের? 1 টাকার ও 10 পয়সার 100টি মুদ্রা আছে। সে যদি 62.20 টাকা পায়, তবে সে 10 পয়সার মুদ্রা সংখ্যা কত, এটা জানতে চাইছে। 10 পয়সার মুদ্রা সংখ্যা কত? তাহলে এই টাইপের ম্যাথ গুলো তুমি কিভাবে করতে পারো, এখানে একটু ঘুরিয়ে দিয়েছে তাই। তুমি এখানে অন্যভাবে করতে পারো। আমি তো জানি না যে আমার কাছে 1 টাকার আর 100 পয়সার মুদ্রা কতগুলো আছে। আমি এটুকু জানি 1 টাকা এবং 10 পয়সা মিলে ক টাকা হবে, মোট 100টি মুদ্রা হবে। এবং আমি এখানে সে যদি 62 টাকা 20 পয়সা পায়, এটাই বলে দিয়েছে। 62 টাকা 20 পয়সা পায়, তাহলে আমি এটা একটা কাজ করতে পারি, সবকটা পয়সাই করতে পারি, তাহলে আমার ক্যালকুলেশন করতে কিন্তু সুবিধা হবে। কারণ কি, 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা। 1 টাকা মানে ক পয়সা? 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা। আর কি বলা আছে? 10 পয়সা। টোটাল 62 টাকা 20 পয়সা মানে কি? 62 টাকা 20 পয়সা মানে কি? 62 টাকা মানে 6200 পয়সা। 62 ইন্টু 100 করলে এটা হয়ে যেত। তার সঙ্গে আর 20 পয়সা যোগ আছে, মানে টোটাল কত হবে? 6220 পয়সা। ক্লিয়ার? 6220 পয়সা। এটুকু কারো বুঝতে সমস্যা? আমি সবগুলো কিসে নিয়ে গেলাম? পয়সায় নিয়ে গেলাম। এবার তো আমি জানি না যে আমার অ্যাকচুয়ালি, জানি না যে আমার কাছে টোটাল আছে 100টি মুদ্রা। তাহলে আমি তো জানি না, আমি ধরে নিলাম আমার কাছে 1 টাকার মুদ্রা কটা আছে। 1 টাকার মুদ্রা আমি ধরে নিলাম এক্সট্রা আছে। 1 টাকার মুদ্রা কটা ধরলাম? এক্সট্রা রয়েছে। 1 টাকা ইন্টু এক্স, অর্থাৎ 100 পয়সা যদি ইন্টু এক্স করি, কত হবে? 100 এক্স। কারণ কি, যদি বলি আমার কাছে 5 টাকার 10টা আছে মুদ্রা, তাহলে ক টাকা হবে? 50 টাকা হবে, যদি 5 টাকার 10টা থাকে। তাহলে ঠিক তেমনি আমার কাছে 1 টাকার এক্স খানা আছে, মানে কি 1 ইন্টু এক্স, 1 মানেই কত? 100। 100 ইন্টু এক্স পয়সা। ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে আমার কাছে এক্স পয়সা। ক্লিয়ার হলো এটা? তাহলে 100টি মুদ্রা ছিল, তার মধ্যে আমি ধরলাম 1 টাকার আমার কাছে এক্সটি আছে। বাকি কটা রইলো? 100টার মধ্যে যদি এক্সটি 1 টাকার হয়, 100টার মধ্যে যদি এক্স খানা 1 টাকার হয়, তাহলে বাকি কি? 100 মাইনাস এক্স। বাকি কি আছে? 100 মাইনাস এক্স আছে। এটা ক টাকার? এটা তো 1 টাকার ছিল। 100 মাইনাস এক্স ক পয়সার আছে? 10 পয়সার আছে। আমি আমি কি ধরেছি? 1 টাকাটা কি ধরেছি? 1 টাকা, এই 1 টাকা বা 100 পয়সাটা সমান করা ধরলাম, ধরলাম এক্স। ঠিক আছে? 1 টাকা বা 100 পয়সা কতগুলো আছে আমার কাছে? এক্সটি। টোটাল টাকা কত হবে? 100 ইন্টু এক্স। বাকি কি টাকা? বাকি আছে 100টি মুদ্রা ছিল, সেখান থেকে এক্সটি বাদ দিয়ে দিলাম, তাহলে 100 মাইনাস এক্স, যেটা কি 10 পয়সার আছে। টোটাল তাহলে এটার যোগফল, এই টাকার এই টাকা, টোটাল পয়সার যোগফল হলো ক টাকা হবে? অবশ্যই বলেছিল 62 টাকা 20 পয়সা, মানে সেটা ক পয়সা? 6220 পয়সা। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমি কি করব? জাস্ট ক্যালকুলেশন করবো। এটা টাকা তো করতে পারতে, কিন্তু এডি করলাম, দেখি কি হয়। এটা কত হলো? 1000 মাইনাস 10x সমান সমান 6220 হয়েছে। তাহলে এখান থেকে আমি কি করতে পারি? এখানে 1000x, এখানে 10x, আমার এখান থেকে কি হবে? 100x থেকে 10টা x বাদ দিলে কটা x পড়ে থাকবে? 90টা x। এই 1000টা ওদিকে যাবে, 6220 মাইনাস 1000, 6090টা x আছে। 6220 থেকে যদি 1000 বাদ দাও, কত পড়ে থাকবে? 5220, 5220 পয়সা। x সমান সমান কি আসছে দেখো? x সমান সমান 5220 বাই 90। 5220 মানে 522/9। কি যাচ্ছে? 6 9 যাবে না, 5 9 45, কত যাচ্ছে? x সমান সমান 5 9 45 7, 8 9 72। x সমান কটা আসছে? x সমান 58টা। x সমান কটা আসছে? 58টা। কাটতে জানতে চাইছে যে 10 পয়সার মুদ্রা সংখ্যা। আমি x সমান কি ধরেছিলাম? দেখো, আমি কিন্তু প্রথমে 1 টাকা বা 100 পয়সা সমান কটা ধরেছিলাম? এক্সটি। এখানে কিসের মান বেরোলো? এক্স। এক্স মানে কি হলো? 58টা। 58টা কি হলো? 1 টাকা বা 100 পয়সা ধরেছিলাম। আমাকে কি জানতে চাইছে? 10 পয়সার মুদ্রা। 10 পয়সার মুদ্রা আমার কি হবে? 10 পয়সার মধ্যে এটা ছিল। যদি আমার 1 টাকা হয় এক্সটি, 100 পয়সার 100টির মধ্যে, তাহলে আমার 10 পয়সা কোনটা ছিল? এইটা, 100 মাইনাস এক্সটা। 100 মাইনাস এক্স মানে কি হবে? 100 মাইনাস এক্স মানে কি? 100 মাইনাস এক্স মানে 100 মাইনাস 58। 100 মাইনাস 58 কটা হবে? 42। তাই আনসার কোনটা হবে? অবভিয়াসলি ডি। কারণ শুধু 58টা কি ধরেছিল? ওটাতে বলেছিল আমার 1 টাকায় বেরিয়েছিল। আমার জানতে চাইছে কোনটার? 10 পয়সাটা। কোনটার? 10 পয়সাটা। আনসার কোনটা হবে? 100 মাইনাস 58 সমান সমান 42। ভালো অঙ্ক ছিল। আশা করি তোমরা অঙ্কগুলো এনজয় করেছো এবং বুঝেছো। তবে এইটার অ্যান্সার আমার কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, যে -1 থেকে -1 বিয়োগ করলে কত হয়।
তো এই আজকে অঙ্কগুলো ছিল তোমাদের ডাব্লিউবিএসসি ক্লার্কশিপের জন্য। এছাড়াও খুব শিগগিরই আমি জিডি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলের উপরে ম্যাথ নিয়ে আসবো, তার সঙ্গে জিকে জিয়ে আনার চেষ্টা করবো। তো সবাই আমাদের সঙ্গে থাকো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, ধন্যবাদ।